হতেই পারে বডি ফ্লুইড সেখানে কন্টামিনেশন হয়েছে, সো আমরা সেই আইটা ইউজ করবো না, রাইট? সো এইডস, হেপাটাইটিস, রেবিস বাদ দেয়। আরেকটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে ডেথ ফ্রম আননোন কজ। কিসে মারা গেছে আমরা জানি না, সেটাও আমরা ইউজ অ্যাভয়েডই করবো, কন্ট্রাইন্ডিকেশন। আরেকটা হচ্ছে লিউকেমিয়া, তাহলে যে কোনো ম্যালিগনেন্সি, হেপাটাইটিস, এইডস আর ডেথ ফ্রম আননোন কজ, এগুলোর জন্য মাথায় থাকে। বাকিগুলো তো এখানে রয়েছে, বাদ এগুলো খুব সিভিয়ার ডিজিজ, আনকমন ডিজিজ। আর কিছু অকিউলার ডিজিজ রয়েছে, লাইক যদি কোনো অকিউলার টিউমার ছিল কারো, রেটিনোব্লাস্টোমা টাইপের কিছু, বা অন্য কোনো টিউমার আছে, ম্যালিগনেন্সি আছে, কোনো অ্যাক্টিভ কোনো ইনফেকশন হয়ে আছে দেখছি, কর্নিয়ার কোনো প্রি এক্সিস্টিং কিছু ডিজিজ ছিল, লাইক কিছু কনজেনিটাল ওপাসিটি মানে ম্যালফরমেশন কিছু ছিল, তাহলে সেগুলোও আমরা ইউজ করবো না, ঠিক আছে? নাও তাহলে প্রিলিমিনারি প্রিপারেশন কি হচ্ছে, আমরা আগে লিগাল পারমিশন নিলাম, নিয়ে আমরা উই আর গোয়িং থ্রু দ্য ডোনার্স মেডিকেল রেকর্ডস, এক্সক্লুড করার জন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা, দেন আমরা প্রপার হ্যান্ড হাইজিন ওয়াশ করবো হ্যান্ডসগুলো, দেন উই হ্যাভ টু কালেক্ট দ্য পোস্টমর্টম ব্লাড। কেন? যাতে ওইগুলো দেখতে হবে, সেরোলজি করতে হবে, সেই জন্য পোস্টমর্টম ব্লাড আমরা কালেক্ট করে দেখে নিলাম। এবারে আমাদের কাজ হচ্ছে চোখটা কালেক্ট করতে হবে। দুভাবে আমরা কালেক্ট করতে পারি, একটা হয় হোল গ্লোব, পুরো চোখটাই আমরা তুলে নিলাম সকেট ফাঁকা করে, বাই দ্য প্রসেস অফ এনিউক্লিয়েশন। এনিউক্লিয়েশনে কি করা হয়, মেনলি চারটে মাসেলস থাকে আমাদের, সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, রেক্টাস। সো উই গো থ্রু আ অর্ডার, আমরা বলি স্লিম, সুপিরিয়র রেক্টাস আগে কাটি, দেন ল্যাটারাল, দেন ইনফিরিয়র, লাস্টলি মিডিয়াল, ঠিক আছে? মিডিয়ালটাকে ধরে রাখি আগে, অপটিক নার্ভটাকে কেটে দিই, তারপরে মিডিয়াল রেক্টাসটাকে কেটে আমরা হোল গ্লোবটাকে বার করে দিই। এই পুরো প্রসেসটাতে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, গ্লোবকে এত না ফাটিয়ে দিই আমরা, গ্লোবটা যেন চুপসে না যায়, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এটা গেল একটা হোল গ্লোব আমি নিচ্ছি, কালেক্ট করছি বাই এনিউক্লিয়েশন। আরেকটা প্রসেস হয়, হোল গ্লোবকে আমরা কিছু করলাম না, আমরা শুধু কর্নিওস্টেরাল বাটনটা এক্সিশন করছি, মানে কর্নিয়া তো থাকবেই, তার সাথে এটা 2 মিলিমিটার মতন রিং অফ স্ক্লেরা থাকবে। এখানে একটা 15 নাম্বার ব্লেড দিয়ে হালকা ইনসিশন করবো, ইনসিশনটাকে একটু বাড়িয়ে কর্নিওস্টেরাল সিজার দিয়ে আমরা বাটনটাকে কেটে নিচ্ছি। বাটনটাকে কেটে নিয়ে আমরা কি করি, একটা খালি তো হাওয়ায় রেখে দিতে পারবো না, একটা স্টোরেজ মিডিয়াম থাকে, সেই স্টোরেজ মিডিয়ামের মধ্যে আমরা রেখে দিই, নিয়ে এবার আমরা ট্রান্সপোর্টেশনের জন্য পাঠাই বা স্টোর করে রাখি। এবার আমার কাছে যখন পেশেন্ট ডোনার টিস্যু নিয়ে এলো, তাহলে আমি ডোনার ব্লাডটাও পেলাম, তা ব্লাডের আমি এই টেস্টিংগুলো করে নিলাম, যে সেরোলজি দেখে নিলাম যে সব ঠিক আছে কিনা। দেন নেক্সট স্টেপ কি হবে, চোখটাকে দেখতে হবে। তাহলে আইদার আমার কাছে চোখটা কি ফর্মে এসেছে, হোল গ্লোব বা কর্নিওস্টেরাল বাটন। যদি হোল গ্লোব হিসেবে আসে, আমাকে দেখতে হবে যে যাতে বললাম ইন্টিগ্রিটিটা ঠিক আছে কিনা, চুপসে টুপসে গেছে কিনা, বা স্ট্রোমাল কোনো হাইড্রেশন হয়ে গেছে কিনা, মানে কর্নিয়াটা ওপেক ওপেক লাগছে কিনা, হোল গ্লোব এক্সামিনেশন করব। আর যদি কর্নিওস্টেরাল বাটন আসে, ফার্স্টে দেখবো যে মিডিয়ামটা এসেছে, নর্মালি ওই মিডিয়ামের কালার পিঙ্ক হয়, যদি দেখি যে ইয়েলো হয়ে গেছে মিডিয়ামের কালার, তাহলে বুঝতে হবে কোনো ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হয়েছে, তো পিএইচ চেঞ্জ হয়ে গেছে, তাহলে ওটা আমাকে ডিসকার্ড করতে হবে, ঠিক? দেন নেক্সট স্টেপ হচ্ছে কর্নিওস্টেরাল বাটনটাকে আমি তুলব, দিয়ে আমি স্লিট ল্যাম্পে বায়ো মাইক্রোস্কোপে এক্সামিনেশন করব। হোল গ্লোব তো দেখেছিলাম, হোল গ্লোবও দেখতে হবে, এবার বাটনটাকে নিয়ে বাটনের মিডিয়ামটাকেও দেখতে হবে, প্লাস এবার বাটনের কি কি স্ট্রাকচার কি কি আছে। কর্নিয়ার মেনলি কটা লেয়ার আমরা জানি, 6টা, প্রিরেসমেন্ট যদি বাদে 5টা, মেইন 5টা লেয়ার থাকছে। তো আমাকে এই যে স্লিট ল্যাম্প আমরা করি, স্লিট করার কি কি উদ্দেশ্য ছিল, প্রত্যেকটা লেয়ার আমি আলাদা করে ডেপথ বুঝতে পারি যে কোন ডেপথে কি লেশন আছে না আছে, রাইট? তাহলে ফার্স্টে আমাকে দেখতে হবে এপিথেলিয়ামের কি অবস্থা, এপিথেলিয়ামে কোনো রকম অ্যাব্রেশন, ফরেন বডি, মাইক্রোসিস্টিক চেঞ্জ, কোনো ড্রাই এরিয়া যদি থাকে, তার লোকেশন, এক্সটেন্ট, ডেপথ, এগুলো আমায় বুঝতে হবে কতটা আছে। দেন বোমেন্স বাদ দিয়ে কত লাগে না। দেন আমাকে দেখতে হবে স্ট্রোমা, তাহলে এই যে মাঝখানের জায়গাটা একদম এই একদম হোয়াইট, এটা বেশি হোয়াইট হয়ে আছে, এটা এপিথেলিয়াম মানে সামনের দিকে হয়েছে, মাঝখানের এই জায়গাটা যেটা দেখা যাচ্ছে স্ট্রোমা, একদম ভেতরের যে লাইনটা হচ্ছে এন্ডোথেলিয়াম, ঠিক আছে? এইভাবে আমরা যখন স্লিট করছি, উই ক্যান অ্যাসেস দ্য ডেপথ অফ দ্য কর্নিয়া। তো আমাদের স্ট্রোমায় কোনো রকম কোনো লেশন আছে কিনা, ওপাসিটি, হেজ কিছু আছে কিনা, সেটা আমরা দেখে নিচ্ছি। দেন আমার আসবে আর্কাস সেনাইলিস। আর্কাস সেনাইলিসটা কি, একটা এজ রিলেটেড ডিজেনারেশন হয়, যেখানে ডিপোজিশন অফ লিপিড হয়। তো এই আর্কাস, এত বড় আর্কাস থাকলে চলবে না কর্নিয়া, তাহলে এটা উইদিন সেন্ট্রাল 8 মিলিমিটার অফ কর্নিয়া আছে কি নেই দেখে নিতে হবে। কর্নিয়ার মেনলি ডায়ামিটারই তো 11, তাই না, 11-12 মতন,
তার মধ্যে যদি 8 মিলিমিটার আর্কাসই থাকে তাহলে ট্রান্সপারেন্ট পার্টটা আর কোথায় রয়েছে, তাহলে সেই কর্নিয়া ইউজ করা অসুবিধা হবে, ইউজ করা যাবে না। তাহলে উই হ্যাভ টু সি দ্য এপিথেলিয়াম, স্ট্রোমা, আর্কা সেনাইলিস আছে কিনা, আর কি লেয়ার আছে, ডেসমেটস মেমব্রেন। ডেসমেটস মেমব্রেনে যখন দেখবি যখন পোস্ট অপারেটিভও হয়, কোনো এন্ডোথেলিয়াল ইনসাল্ট হয় বা কিছু হয়, তখন এরকম ফোল্ডস দেখা যায়, এরকম ভার্টিক্যাল। এটা এই যে ফোল্ডস গুলো হয় এটা কিন্তু স্ট্রোমা বা এপিথেলিয়ামে নয়, এটা টিপিক্যালি ডেসমেট মেমব্রেন ফোল্ড, অনেক ভিতরের লেয়ারে আছে এবং এটা এরকম লিনিয়ার ফোল্ডস হয়। তো এর সিভিয়ারিটি এবং উইথ অফ দ্য ফোল্ডস উই হ্যাভ টু সি ইফ প্রেজেন্ট। দেন এন্ডোথেলিয়াম, তাহলে আমরা এপিথেলিয়াম, স্ট্রোমা, ডেসমেট মেমব্রেন, আর্কাস দেখলাম, লাস্টলি দেখছি এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম কিভাবে দেখি, একটা তো স্লিট ল্যাম্প দেখতে পারি, স্লিট ল্যাম্পে স্পেকুলার রিফ্লেকশন বলে একটা মেথড হয় ইলুমিনেশনে, যেখানে আমরা দেখি এন্ডোথেলিয়ামটা। বাট এর চেয়েও এখন আরো ভালো একটা মেশিন আছে যেটার নাম হচ্ছে স্পেকুলার মাইক্রোস্কোপি। স্পেকুলার মাইক্রোস্কোপি করে আমরা এন্ডোথেলিয়াল সেলস দেখতে পাই। এন্ডোথেলিয়াল সেলসের আমরা কি কি দেখি, ফার্স্ট অফ অল শেপ দেখি আর নাম্বার কাউন্ট করি। নর্মাল এন্ডোথেলিয়াল সেলস এরকম দেখতে লাগে, হেক্সাগোনাল শেপ এরকম দেখতে হয়। তো আমাদের দেখতে হবে যে কোনো অ্যাবনর্মালিটি ইন শেপ আছে কিনা এন্ডোথেলিয়াল সেলসের। কি কি অ্যাবনর্মালিটি থাকতে পারে, হতে পারে ডিফারেন্ট শেপস হয়ে গেছে, প্লিওমরফিজম হয়েছে, সেলসগুলো শেপগুলো বড় বড় হতে পারে, পলিমেগাথিজম হতে পারে। আর অনেক সময় এই যে দেখতে পাচ্ছি যেরকম একটা ডট 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 হয়ে গেছে, এগুলো বলে গাটেড ওয়াট লাইক এক্সক্রিসেন্সেস, কিছু জমে থাকে সেলসগুলোর মধ্যে। অনেক সময় কিছু ইনফ্লেমেটরি সেলস থাকতে পারে, কিছু সেলস মনে হবে ভ্যাকিউল হয়ে গেছে, মানে এনি অ্যাবনর্মাল সেলস স্পেকুলার মাইক্রোস্কোপে ধরা পড়ে, ঠিক আছে। আর দেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দ্য সেল ডেন্সিটি, মানে নাম্বার। তাহলে একটা গেল শেপ, নর্মাল যদি হেক্সাগোনাল হয় উই হ্যাভ টু লুক ফর এনি পলিমেগাথিজম, প্লিওমরফিজম, দেখতে। আর একটা যে সেল ডেন্সিটি, 1500 to 2200 সেলস থাকাই নর্মাল, থাকা উচিত। ক্রিটিক্যাল মানে এর তলায় থাকলে সেটা ডিসকাস করে দাও, 500 এর তলায় যদি এন্ডোথেলিয়াল সেল থাকে সেটা মানে কর্নিয়া থাকবে না, তার ওটা ইউজ করার কোনো প্রশ্নই উঠছে না। তাহলে মিনিমাম ফাংশন করবার জন্য 1500 থেকে 2200 ওটা থাকতেই হবে। আর ক্রিটিক্যাল মানে ক্রিটিক্যালি লো হয়ে যাবে, 500 এর যদি কমে চলে যায় তাহলে ক্রিটিক্যালি লো হয়ে যাবে। তোদের এগুলো অনেক সময় এমসিকিউতে ধরে বা এমনি জানা উচিত, ঠিক আছে। তাহলে এগুলো আমরা কি দিয়ে বুঝছি, এন্ডোথেলিয়াল সেল কাউন্ট বা এন্ডোথেলিয়াল সেল সাইজ শেপ বাই স্পেকুলার মাইক্রোস্কোপি, ঠিক। তো এবার এইগুলো সব করে উই ক্যান মানে এক্সক্লুশন ক্রাইটেরিয়া গুলো সেট আপ করতে পারি, যেগুলো এতক্ষণ ডিসকাস করছিলাম। 2000 এর কম হলে করবো না, যেগুলো এতক্ষণ ধরে বললাম, ঠিক আছে। আর এপিথেলিয়াম কি কি পয়েন্ট দেখছিলাম আমরা, এপিথেলিয়াম, স্ট্রোমা, ডেসমেট, আর্কাস, এন্ডোথেলিয়াম, এই 5টা পয়েন্ট হিসেবেই আমরা এটা গ্রেডিং হয়। ওদের মুখস্থ করার দরকার নেই গ্রেডিংটা জেনে রাখার জন্য। তাহলে আমরা ওই 5টা জিনিসে দেখছি, সেই হিসাবে আমরা গ্রেডিং করি যে এক্সেলেন্ট, ভেরি গুড, গুড, মানে একদম এক্সেলেন্ট দেখ যে কোনো এপিথেলিয়াল ডিফেক্ট নেই, ক্রিস্টাল ক্লিয়ার স্ট্রোমা, আর্কাস নেই, ফোল্ড নেই, কিচ্ছু নেই। আর পুয়ার মানে সেন্ট্রাল ডিফেক্ট, হেভি স্ট্রোমা, ক্লাউডিনেস, এইভাবে আমরা গ্রেডিং করি। এবারে আসবে হচ্ছে স্টোরেজ মিডিয়াম। তোদের স্টোরেজ মিডিয়াম আলাদা করে শর্ট নোট দিতে পারে, শুধু স্টোরেজ মিডিয়াম, আই ব্যাংক না, শুধু স্টোরেজ মিডিয়াম। তো স্টোরেজ মিডিয়াম একটা দেখ কি লেখা আছে, শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট, লং আর ভেরি লং। জেনারেলি লং, ভেরি লং আমরা অতটা লাগে না, মেনলি শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট এগুলোই লাগে। এর মধ্যে ওদের ইম্পর্টেন্ট হচ্ছে এই এমকে মিডিয়াম, এই জিনিসটা জানা। ওই যেটা পিঙ্ক পিঙ্ক কালারের বলছিলাম ওটা এমকে মিডিয়ামই ম্যাক্সিমাম আমাদের আসতো, ঠিক আছে। তো শর্ট টার্ম যেটা বললাম 2 থেকে 3 ডেজ, ময়েস্ট চেম্বার একটা রয়েছে, একদিন থাকে 24 ঘন্টা, আর এমকে মিডিয়ামটা 3 ডেজ মোটামুটি থাকে। ইন্টারমিডিয়েট 7 to 10 ডেজ, লং টার্ম 30 ডেজ, ভেরি লং টার্ম 1 ইয়ার। নামগুলো জানতে হবে, এই যেমনি অর্গান কালচার, মিনিমাম এসেনশিয়াল এগুলো। তো ফার্স্টে আসছে ময়েস্ট চেম্বার। ময়েস্ট চেম্বারে কি 4 ডিগ্রি সেলসিয়াসে থাকছে, টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, কতদিন থাকছে। অ্যাডভান্টেজ হচ্ছে অবভিয়াসলি এটা সিম্পল, কিন্তু এটা দেখ এটা বাটনটা রেখেছে, বুঝতে পারছিস, বাটনটা রাখা আছে, এই যেটা ছোট্ট স্ক্লেরা আছে আর ভেতরে কর্নিয়াটা দেখা যাচ্ছে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা কি, অবভিয়াসলি এটা ময়েস্ট চেম্বার, তো স্ট্রোমাল ইডিমা করে, ইমবাইবেশন করে দেয় ফ্লুইডটা, তো এটা স্ট্রোমাল ইডিমা হয়ে যায়। নেক্সট আসবে এমকে মিডিয়াম, এই যে এরকম দেখতে, এই যে পিঙ্ক পিঙ্ক কালারের, ঠিক আছে। এমকে মিডিয়াম ফুল ফর্ম কি, ম্যাককারি কফম্যান মিডিয়াম। কি থাকে এটা ইম্পর্টেন্ট, টিস্যু কালচার 199 ডেক্সট্রান, আর এই বাফারের নামটা জানতে হবে, এন হাইড্রোক্সি ইথাইল পাইপারাজিন এনিথিন সালফোনিক অ্যাসিড। একটু হেপিসটা মনে রাখিস, শুধু পুরোটা নাম মনে রাখতে পারিস তো, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, পলিমিক্সিন আগে ইউজ হতো, এখন জেন্টামাইসিনটাই ইউজ হয়।
আর এর স্টোরেজ পিরিয়ড যেটা বললাম 96 আওয়ার্সের মতো, মানে 3 to 4 ডেজ মোটামুটি। হ্যাঁ, তাহলে এগুলো এমকে মিডিয়াম, ময়েস্ট চেম্বার শর্ট টার্ম। কেসলটা হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে এটা 7 to 10 ডেজ থাকছে। তোদের যদি স্টোরেজ মিডিয়ামের শর্ট নোট আসে, এই 4টা লিখলে যথেষ্ট। কি মেনলি লিখবি? নাম, ভাগটা, কটা নাম লিখে দিবি, কোন টেম্পারেচারে থাকে আর কদিন থাকে, ব্যাস। এর মধ্যে ম্যাককারিতে খালি এইগুলো থাকে, লিখে দিবি, বাকিগুলো ওটা লেখার দরকার নেই এত। হ্যাঁ, ডেক্সলে কনড্রাইটিন সালফেট, বাস এটুকু লিখে দিলেই হবে। তাহলে এই 4টা এনাফ যদি স্টোরেজ মিডিয়ামে শর্ট নোট দেয়। ঠিক আছে, এবার এজ লিমিট। কে আই ডোনেট করতে পারবে, কত এজ অবধি পারবে? ইউজুয়ালি কোনো এজ লিমিট নেই। হ্যাঁ, কিন্তু 80 ইয়ার্সের ওপরে হলে কি হয়, আমাদের এন্ডোথেলিয়াল সেল কাউন্ট কমতে থাকে, তো অবভিয়াসলি সেগুলো ভালো ইউজ হবে না। আর লোয়ার লিমিট 2 ইয়ার্স বলেছে, কারণ একটা মায়োপিক শিফট হয়, আমরা জানি বড় যখন হতে থাকে কর্নিয়া তো বড় হতে থাকে না, সবই আই বল, তো তার জন্য আমরা মানে অ্যাভয়েড করি 2 ইয়ার্স আর 80, মানে বেশি ওল্ডও নয় খুব বাচ্চাও নয়। ঠিক আছে, তাহলে এইগুলো গেল হচ্ছে আমার আই ব্যাংকিং সম্পর্কে। এটা কেরাটোপ্লাস্টিটা ফ্রেশ কোথায়? এবার তাহলে যদি তোমাদের আই ব্যাংকের শর্ট নোট দেয়, তাহলে কি কি বলতে হবে? হোয়াট ইজ আই ব্যাংক? ও তুমি ছিলে এখানে, দেখতে পাই। তাহলে আরটা হচ্ছে তোমার আই ব্যাংক কি, ডেফিনেশন কি বললাম? আই ব্যাংকে ইট ইজ আ নট ফর প্রফিট কমিউনিটি অর্গানাইজেশন, যেখানে কি করা হচ্ছে, সেফ কোয়ালিটি ডোনার কর্নিয়াস আর প্রকিউরড, প্রসেস এন্ড ডিস্ট্রিবিউটেড ফর থেরাপিউটিক ইউজ এন্ড রিসার্চ। তারপরে তোমাকে বলতে হবে কিছু কিছু কর্নিয়াল ব্লাইন্ডনেসের কারণ, এবং 3 টায়ার সিস্টেমটা 3টে নাম লিখে দিতে হবে। তারপরে কিভাবে কি স্টোরেজ মিডিয়ামে কটা নাম লিখে দিতে হবে। তাহলে আই ব্যাংকের এটা হচ্ছে বেসিক আই ব্যাংকের ব্যাপার। তাহলে চোখ তো আমার কাছে এলো, এবার আমি কি করবো? চোখটা নিয়ে অ্যাসেস করে নিয়েছি, কোনো কন্ট্রা ইন্ডিকেশন আছে কিনা ডোনারের, ব্লাড নিয়ে দেখে নিয়েছি, আই দেখে নিলাম, গ্রেডিং করে নিলাম, ইউজ করতে হবে। তাহলে কি ইউজ করি আমরা? কর্নিয়াটা নিয়ে আমরা কি করছি? ট্রান্সপ্লান্ট করছি, তো সেটাকে কি বলছি? ওটার নাম কি? কেরাটোপ্লাস্টি। কেরাটোপ্লাস্টি ডেফিনেশন কি? কেরাটোপ্লাস্টি অ্যাজ শর্ট নোটও আসতে পারে বা লং কোয়েশ্চেনের সাথেও ভাগের মধ্যে আসতে পারে। কেরাটোপ্লাস্টি ডেফিনেশন কি? ইট ইজ আ সার্জিক্যাল প্রসিডিওর where damaged recipient's tissue is surgically replaced by healthy donor tissue, মানে কর্নিয়াল টিস্যু আর কি। ঠিক আছে, তাহলে ডিজিজ কর্নিয়াল টিস্যু বা ড্যামেজ কর্নিয়াল টিস্যুকে আমরা রিপ্লেস করছি উইথ হেলদি ডোনার কর্নিয়াল টিস্যু, রাইট? তো কেরাটোপ্লাস্টির কি কি এমনি ইন্ডিকেশন হতে পারে? তাহলে ডেফিনেশন আমাকে জানতে হচ্ছে, ইন্ডিকেশন জানতে হচ্ছে। কি কি ইন্ডিকেশন হবে কেরাটোপ্লাস্টির? ওকে, কর্নিয়াল ওপাসিটি, আর ওকে আলসার। আলসারটা একটা টাইপ আছে, কিন্তু সেটা আমরা বলবো না। বেসিক্যালি ওপাসিটি, এই কেরাটোপ্লাস্টির কিছু টাইপস থাকে। কেরাটোপ্লাস্টির টাইপস থাকে, কি কি টাইপস থাকে? একটা হয় ডিপেন্ডিং আপন দ্য কজ, আমি কেন করছি। তার মধ্যে ভাগ হচ্ছে ফার্স্টে অপটিক্যাল। অপটিক্যাল মানে দেখবার জন্য, টু ইমপ্রুভ ভিশন, রাইট? তারপরে হয় হচ্ছে থেরাপিউটিক, ঠিক আছে? তারপরে হয় হচ্ছে টেকটনিক, আর একটা হয় কসমেটিক। সো আমাদের যখন টাইপস বা ইন্ডিকেশন বলছি, আমরা কিন্তু আগে এই অপটিক্যালটাই বলবো, তারপরে থেরাপিউটিকে আসবো। অপটিক্যাল মানে কি বললাম? টু ইমপ্রুভ ভিশন, ঠিক আছে? তো আমরা যখন যে কোনো কারণে আজকে কর্নিয়াল ওপাসিটি হয়েছে বা যাই হয়েছে, টু ইমপ্রুভ ভিশন যদি করি, দ্যাট ইজ অপটিক্যাল পিকিপি, অপটিক্যাল কেরাটোপ্লাস্টি। থেরাপিউটিক মানে কি? তোরা যেটা বলছিস আলসার, অনেক ক্ষেত্রে কি হয়, আলসার পেশেন্টদের ধর রিক্যালসিট্রেন্ট হয়ে গেছে, মানে কি নন রেসপন্ডিং কেস হয়ে গেছে, ইনফেক্টেড টিস্যুটা না সরালে কোনো ড্রাগস কাজ করতে পারছে না, কিছু অ্যাকশন হচ্ছে না, পেশেন্ট পেইন কমপ্লেন করছে, প্রবলেম হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যে কেরাটোপ্লাস্টিটা করি, ডিজিজ কর্নিয়াটাকে আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে? দিয়ে একটা যে কোনো গ্রেডিং এর কর্নিয়া, ওখানে যে আমরা বলছিলাম না গ্রেডিং করছিলাম এক্সিলেন্ট থেকে পুয়ার অবধি, মাঝখানে তো আরো অনেকগুলো রিডিং ছিল, মাঝখানে রিডিংগুলো কেন করা হয়েছে? এক্সিলেন্ট যা গুড সেগুলোই আমরা অপটিক্যাল পিকেপির জন্য ইউজ করি।
পরের যে রিডিং এর গুলো হয় সেগুলো নট ইউজ ফর অপটিক্যাল পিকেপি, সেগুলো আমরা এই থেরাপিউটিক ইউজের জন্য ইউজ করতে পারি, সেই জন্য রিডিংটা করা হয়। ঠিক আছে, তাহলে কেন করছি থেরাপিউটিক পেশেন্টদের? উই হ্যাভ টু এক্সপ্লেন দ্যাট ইট ইজ নট ডান ফর ইমপ্রুভিং ভিশন, ভিশনের জন্য করা হচ্ছে না, জাস্ট টু রিমুভ দ্য ইনফেক্টেড পার্ট আমরা এই জিনিসটা করছি, যাতে ড্রাগস কাজ করতে পারে, পেশেন্ট পেন একটু কমে। সো দ্যাট ইজ থেরাপিউটিক। হোয়াট ইজ টেকটনিক? টেকটনিক কথাটার মানে হচ্ছে টু গিভ স্ট্রাকচারাল সাপোর্ট, স্ট্রেনথেন করা হচ্ছে টেকটনিক। ডেসমেটোসিলের নাম শুনেছিস? হোয়াট ইজ ডেসমেটোসিল? বাল্জ করে যায়, কর্নেল আলসার হয়ে গেছে, থিনিং হয়ে গেছে, তখন কি হয়, ডেসমেট মেমব্রেনের টাফেস্ট লেয়ার ফাটে না, রাপচার করে না, তখন প্রথমে একটা বাল্জ করে যায়, থিনিং হয়ে গিয়ে। ঠিক আছে, ডেসমেট মেমব্রেনটা, তো তখন ওটাকে স্ট্রাকচারাল সাপোর্ট দেওয়ার জন্য যদি কেউ কেরাটোপ্লাস্টি করে, দ্যাট ইজ টেকটনিক। কসমেটিক মানে টু জাস্ট দেখতে ভালো লাগার জন্য, যদিও এটা কর্নিয়া এতটাই মানে বুঝতেই পারছিস সেন্সিটিভ ইস্যু কর্নিয়া ট্রান্সপ্লান্ট, তো এটা একটা মানে শৌখিন ব্যাপার হয়ে যাচ্ছে, এক্সট্রাভ্যাগেন্ট ব্যাপার হয়ে যাচ্ছে যে আমি এখন কসমেটিক পারপাসে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করবো, জেনারেলি করা হয় না। তাহলে মেনলি অপটিক্যাল, থেরাপিউটিক, এটা জানতে হবে। এই যে টাইপটা বললাম, তাহলে ডিপেন্ডিং আপন কজ, তাহলে সেখান থেকে যদি আমি ইন্ডিকেশন বলি, একটা তো কর্নিয়াল ওপাসিটি থাকছে, কেরাটোকোনাস থাকতে পারে, যে কোনো কনজেনিটাল কর্নিয়াল যদি কোনো ম্যালফরমেশন থাকে সেগুলো হতে পারে। আর একটা লিখছি পিবিকে আর এবিকে। হোয়াট ইজ পিবিকে? পিবিকে ইজ সিউডোফেকিক বুলাস কেরাটোপ্যাথি। এবিকে হচ্ছে, এটা যদি সিউডোফেকিক হয় তাহলে এটা কি অফেকিক বুলাস কেরাটোপ্যাথি। ঠিক আছে, আরো কিছু কিছু কন্ডিশন থাকে, ফিউক্স এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি, আর হতে পারে ফেল্ড গ্রাফট, মানে আগে হয়েছিল আবার ফেল করে গেছে, ফেল্ড গ্রাফট। ঠিক আছে, তাহলে এগুলো বেসিক কিছু ইন্ডিকেশনস অফ আমার পিকেপি। তাই টাইপস একটা বললাম ডিপেন্ডিং আপন কজ, আরেকটা কি টাইপ আছে, ডিপেন্ডিং আপন দ্য থিকনেস অফ কর্নিয়া, যেটা আমি রিপ্লেস করছি। তার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফুল থিকনেস, এটা হলো ডিপেন্ডিং আপন দ্য থিকনেস অফ কর্নিয়া, আর একটা হচ্ছে পার্শিয়াল থিকনেস। ফুল থিকনেস যেটা, এটা আরেকটা কি নাম, পিকেপি লেখা আছে, কেপি তো কেরাটোপ্লাস্টি, পিটা কি পেনিট্রেটিং। ঠিক আছে, ফুল থিকনেস কর্নিয়া রিপ্লেস করছে। আর পার্শিয়াল থিকনেস যদি হয় তাহলে এটা আরেকটা নাম হচ্ছে ল্যামেলার, রাইট? ফুল থিকনেস মানে কি পুরো কর্নিয়াটাকেই কেটে নিয়ে আমরা নতুন একটা ফ্রেশ কর্নিয়াই ওখানে ফুচার করে দিচ্ছি রেসিপিয়েন্ট বেডে। আর পার্শিয়াল থিকনেস মানে কি কোনো একটা পার্টিকুলার লেয়ার আমরা মানে রিপ্লেস করছি, পুরো কর্নিয়া নয়। সো ইট ক্যান বি अगेन anterior lamellar, it can be posterior lamellar। তাহলে আমরা জানি কর্নিয়াল লেয়ার, এক্ষুনি কি বললাম 5টা লেয়ার ছিল, সো এপিথেলিয়াম, বোম্যান, স্ট্রোমা, ডেসমেট, এন্ডোথেলিয়াম, মেনলি এই কটা। তার মধ্যে স্ট্রোমাটাই তো ম্যাক্সিমাম আমরা জানি থিকনেস কনস্টিটিউট করে, তাহলে স্ট্রোমা অবধি যদি কিছু থাকে রিপ্লেস করতে হয়, দ্যাট ইজ অ্যান্টেরিয়ার ল্যামেলার। স্ট্রোমার পেছনে যদি কিছু থাকে, এন্ডোথেলিয়াম, ডেসমেট, রিপ্লেস করছি, দ্যাট ইজ পস্টেরিয়ার ল্যামেলার। ঠিক, তো অ্যান্টেরিয়ার ল্যামেলারের মধ্যেও দুটো ভাগ আছে, একটা হয় স্যাল্ক, একটা হয় ড্যাল্ক। স্যাল্ক মানে সুপারফিশিয়াল, আর ড্যাল্ক তাহলে কি হবে, ডিটা ডিপ, যেখানে 80 to 90% স্ট্রোমা রিপ্লেসড হচ্ছে। তাহলে স্যালকে অতটা হচ্ছে না, হালকা একটু লেয়ার হচ্ছে। আর ড্যাল্ক মানে ডিপ, মানে প্রায় পুরো স্ট্রোমাটাই আমরা রিপ্লেস করে দিচ্ছি 80 to 90%। তাহলে এটা গেল অ্যান্টেরিয়ার ল্যামেলার। তাহলে পস্টেরিয়ার ল্যামেলার মানে আমরা কি রিপ্লেস করব, আর স্ট্রোমার পেছনে কি আছে, এন্ডোথেলিয়াম আর ডেসমেট। তাহলে যদি এন্ডোথেলিয়াম ডেসমেটে আজকে কোনো প্রবলেম হয়, লাইক এই পিবিকে, ফিউক্স এন্ডোথেলিয়াল, এইগুলোতে কি হয়, মেনলি পেছন দিকের লেয়ারগুলোতেই প্রবলেম হয়, সামনে কিন্তু প্রবলেম হচ্ছে না, সেই ক্ষেত্রে উই প্রেফার পস্টেরিয়ার ল্যামেলার। এর মধ্যে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ডিসেক আর একটা হচ্ছে ডিমেক। এর ফুল ফর্ম কি, ডেসমেট স্ট্রিপিং,
অটোমেটেড এন্ডোথেলিয়াল কেরাটোপ্লাস্টি। ঠিক আছে, এ হচ্ছে অটোমেটেড, কারণ এটা একটা মেশিন দিয়ে করে। যদি মেশিন দিয়ে না করতো তাহলে অটোমেটেড বলতাম না। ঠিক আছে, সো ডেসমেট স্ট্রিপিং অটোমেটেড এন্ডোথেলিয়াল কেরাটোপ্লাস্টি। আর এটা কি? ডেসমেট মেমব্রেন। ডিএম হচ্ছে ডেসমেট মেমব্রেন এন্ডোথেলিয়াল কেরাটোপ্লাস্টি। কি ডিফারেন্স এই দুটোর? দুটোই পস্টেরিয়র, মানে দুটোই পেছন দিকের লেয়ার ইনভলভ করছে। ডিসেকে কি হয়, যখন আমরা ডেসমেট স্ট্রিপ করছি কিছুটা স্ট্রোমাও চলে আসে, কিছুটা স্ট্রোমাও রিপ্লেসড হয়ে যায়, যেটা ডিমেকে হয় না। ডিমেকে কিন্তু নো স্ট্রোমা ইনভলভ, অনলি এন্ডোথেলিয়াল অ্যান্ড ডেসমেট। স্ট্রোমার কোনো পার্ট সেখানে রিপ্লেস হয় না। মানে যদি কারোর আজকে এন্ডোথেলিয়াল ডিজিজ থাকে, ডিমেটটা ইজ প্রেফার্ড, কারণ সেখানে স্ট্রোমার কোনো পার্ট আসছে না, ডিসেকে কিছুটা চলে আসে। এটাই ওর ডিসঅ্যাডভান্টেজ একটা ডিসেকে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমার পুরো টাইপস অফ কেরাটোপ্লাস্টি। এবারে আমাকে জানতে হবে যে এই যে কেরাটোপ্লাস্টি আমরা করছি তার প্রিরিকুইজিটটা কি কি রয়েছে, কিভাবে করে। তাহলে আমার কাছে আমার পেশেন্ট তো ডিজিজ কর্নিয়া নিয়ে রয়েছে এবং আমার কাছে ডোনার কর্নিয়া আছে। ঠিক আছে, ধর আমি আজকে ধরলাম যে আমার কাছে হোল গ্লোব আছে বা ডোনার ওই কি বলে স্লেরোকর্নিয়াল বাটন আছে। তো ওই স্লেরোকর্নিয়াল বাটন থাকে, ডোনার টিস্যু থাকে, যাই থাকে, তাহলে এটা ধর এরকম দেখতে। তো এটা স্ক্লেরার একটা বাটন আছে সাইডে, এটা কর্নিয়াটা। ধর ডোনার টিস্যু এটা আমার কাছে আলাদা করে রয়েছে। তাহলে আমাকে এবার এটা তো কাটতে হবে, মানে কর্নিয়াটা তো রিট্রিভ করতে হবে শুধু, তাই না? তো আমরা তখন কি করি, একটা ট্রিফাইন বলে জিনিস থাকে। তাহলে আগে আমরা ডোনার টিস্যুটাকে প্রিপেয়ার করি, ডোনার টিস্যুটাকে আগে কাটি। প্রথমেই আমরা রেসিপিয়েন্টের কর্নিয়া কেটে দেবো না। যদি কোনো ডোনার টিস্যু হারিয়ে গেল, কিছু হলো, তাহলে তো রেসিপিয়েন্ট কর্নিয়া ছাড়া হয়ে যাবে না। তো সেই জন্য আগে আমরা ডোনার টিস্যুটাকে কাটবো। কিভাবে কাটবো? আমরা টেফলন ব্লক পাওয়া যায়, টেফলন ব্লকের ওপরে উইথ এন্ডোথেলিয়াল সাইড আপ, মানে যদি কর্নিয়া এরকম ছিল, এপিথেলিয়াম, পেছনটা এন্ডোথেলিয়াম, উল্টে রাখবো টেফলন ব্লকে। ঠিক আছে, উল্টে রেখে ট্রিফাইন মতো একটা এরকম দেখাবো আমি মেশিনটা, ট্রিফাইন পাওয়া যায় একটা এরকম গোল মতো, দিয়ে এরকম আগে 7.5 to 8 মিলিমিটার জেনারেলি আমরা মানে রেসিপিয়েন্টের একটা মানে ডায়ামিটারের কর্নিয়া কাটি। তার থেকে বলে ডোনারটা একটু 0.25 থেকে 0.5 মিলিমিটার লার্জার নেবে, কারণ রেসিপিয়েন্ট বেডের সাথে তো ওটাকে সুচার করতে হবে, তাহলে একটু বড় রাখলে সুবিধা। একদম সেম রাখবো না। তাহলে যদি আমি রেসিপিয়েন্টের 7.5 to 8 মিলিমিটার কর্নিয়াটা কাটি, তাহলে তার থেকে 0.5 মিলিমিটার ডোনারটা একটু বেশি কাটবো। কিভাবে কাটবো? এরকম মার্কিং থাকে, ট্রিফাইন থাকে, এরকম মার্ক করে নেব, নিয়ে আমরা হালকা একটা সাইড ফুট বা এরকম ব্লেড দিয়ে কেটে নিকটা দিয়ে সিজার দিয়ে কেটে নেব। সিজার দিয়ে কেটে নেওয়ার পরে সিমিলারলি আমরা রেসিপিয়েন্টটাকেও কাটতে হবে, রেসিপিয়েন্টটাকে কেটে এটাকে সুচার করে দিতে হবে। কি সুচার করি? রেসিপিয়েন্ট টিস্যু আর এটাকে 10-0 monofilament nylon দিয়ে। সো ডোনার টিস্যু এই সুচার টু রেসিপিয়েন্ট বেড, এই ডিজিজ কর্নিয়াটাকে যখন বাদ দিয়ে দিয়েছি 10-0 monofilament নাইলন দিয়ে। আইদার আমরা ইন্টারাপ্টেড সুচার দিতে পারি, এই একটা করে দিতে পারি, বা আমরা কন্টিনিউয়াসও দিতে পারি, এরকম করে কন্টিনিউয়াস সুচারও দিতে পারি। ঠিক আছে, তাহলে এটা যাচ্ছে আমার কেরাটোপ্লাস্টি প্রসিডিওর। কেরাটোপ্লাস্টি হয়ে যাওয়ার পরে আমাকে কি মানে ওষুধ দিতে হবে, মেডিসিনস কি দিতে হবে। যে কোনো ওটি হলে আমাদের মেনলি অ্যান্টিবায়োটিক্স দিতেই হবে, এবং যেহেতু এটা একটা ট্রান্সপ্লান্ট হচ্ছে আমাকে স্টেরয়েডস দিতেই হবে যাতে ইনফ্লামেশন না হয়। ঠিক আছে, আমরা ছোট করে আগে একটা একটু ভিডিও দেখবো কেরাটোপ্লাস্টি। এটা ডিজিজ কর্নিয়া, এখানে কি করা হচ্ছে, আগে একটা এসি ফর্মেশন করা হচ্ছে, পেশেন্টের ক্যাটারাক্টও আছে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলছি, অনেক পেশেন্টেরই এরকম থাকে যেখানে কর্নিয়াও খারাপ আর পেশেন্টের ক্যাটারাক্টও আছে। সেখানে আমরা কি করি, কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হয়, ক্যাটারাক্ট এক্সট্রাকশন করা হয়, তারপরে লেন্স বসানো হয়। তিনটে জিনিস করা হলো, এটাকে বলে ট্রিপল প্রসিডিওর। অনেক সময় তো জিজ্ঞাসা করতে পারে ট্রিপল প্রসিডিওর, এই পেশেন্টে ট্রিপল প্রসিডিওর করা হয়। ঠিক আছে, আর তাহলে কি করা হচ্ছে, কর্নিয়াটা এসি ফর্মেশন করছে, সাইড পোর্ট করে আমরা অ্যাকচুয়ালি কর্নিয়াটাকে কাটবো, তো তাহলে যদি বেশি টাচ না হয় কর্নিয়ার, এটা আমরা এখন ভিসকো দিলাম, দিস ইজ আ ট্রিফাইন, মার্ক করছে বললাম ট্রিফাইন দিয়ে,
গোল করে 7.5 to 8 মিলিমিটার একটা মার্কিং করছি। এই যে ট্রিফাইন দিয়ে ভালো করে ওটা মার্কিংটা করতে হবে, যাতে ওটা একটা বাউন্ডারি তৈরি করি গোল মতো, যেটুকু আমি কাটবো ট্রিফাইনটা করা হচ্ছে। এটা মাথায় রাখতে হবে যে যখনই আমরা কারোর পিকেপি করব তার আগে আমরা পেশেন্টের আইভি ম্যাগনেটল চালাতে হয়, যাতে আইওপি কম থাকে, কারণ কর্নিয়া কাটা হবে। কোনো রকম ভাবেই যেন ভিট্রাস আবছাস না দেয়। আমাদের তো কর্নিয়াটাই একটা মানে ওপরে বেরিয়ার হয়ে আছে না, যদি ওটা কেটে উড়িয়ে দিই ভিট্রাস ওপর থেকে একটা শ্বাস আসতে পারে, সেই জন্য সবসময় আগে ম্যাগনেটল চালিয়ে দিতে হয় পেশেন্টের, ঠিক আছে। তো এবারে আমরা কি করি, ডোনার গ্রাফটা ওরকম যেটা বলছিলাম টেফলন ব্লকে বসিয়ে 0.5 মিলিমিটার বড় ডোনার গ্রাফ কাটা হচ্ছে একইভাবে। এরা আমরা এবারে রেসিপিয়েন্টে এসে গেছি। আবার রেসিপিয়েন্টের কর্নিয়াটা মার্ক করেছিলাম, এই যে এবার দেখ একটা সাইড পোর্ট দিয়ে আমরা আস্তে 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 ওই ওপেনিংটা করছি, যাতে কাটবো তো এবার ওপেনিং করতে হবে। এবার কর্নিওস্পেরাল সিজার দিয়ে আমরা কর্নিয়াটাকে, ডিজিজ কর্নিয়া এটা, ডিজিজ কর্নিয়াটাকে আমরা কেটে দিচ্ছি। ডিজিজ কর্নিয়া কাটা হয়ে গেল। এরপরে আমরা এখন কি করব, এটা হচ্ছে আমার ডোনার কর্নিয়া, এটা কাটাই চলছে এখনো, এটা এখনো কাটা হয়নি। সাইডে সাইডে দেখছি মার্জিনগুলো লেগে লেগে আছে, এগুলো কাটা হচ্ছে। এবার পুরোটা ফ্রি হয়ে গেছে। এই পেশেন্টের ক্যাটারাক্টটাকেও বার করা হবে, এখানে দেখিয়েছে কিনা, হ্যাঁ এটা ক্যাটারাক্টটাকে এবারে করে দিচ্ছে, বাদ দে। এই যে ক্যাটারাক্ট বেরিয়ে গেছে, লেন্স বসিয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা ডোনার ভিস্কো দিচ্ছি ভালো করে, কারণ অ্যান্টেরিয়র চেম্বারটা ফর্ম করার জন্য তো আমার একটা ভিস্কো কিছু লাগবে মাঝখানে, অ্যাকুয়াস তো সব বেরিয়ে গেছে, অ্যাকুয়াস তো আর নেই। সো আমি এই যে দেখতে পাচ্ছি ডোনার কর্নিয়াটা এই যে প্লেস করা হচ্ছে। এবারে এই যে 10-0 মনোফিলামেন্ট নাইলন দিয়ে ফুসার দেওয়া হচ্ছে। এই যে 4টে পয়েন্ট আমরা মার্কিং থাকছে, এই 1, 2, 3, 4টে দেখছিস, চারদিকে 4টে পয়েন্ট, এটাকে আমরা বলি কি, আমরা আগে 4টে কার্ডিনাল সুচার দিয়ে দিই, এটাকে বলে কার্ডিনাল সুচার, মানে আগে ধরে রাখার জন্য, অ্যালাইন করে রাখবার জন্য ধরে রাখবে। তারপরে আমরা যদি মনে হয় যে কার্ডিনাল সুচারগুলো লুজ হয়ে গেছে, সেটাকে আবার নতুন করে দিতে পারি, কিন্তু ফার্স্টে আমরা এই 4টে পয়েন্ট করে রাখি যাতে এটা ধরে রাখে, তারপর বাকি সুচারগুলো আমরা দেবো। তাহলে এই একটা সুচার দিয়ে দেওয়া হয়ে গেল। এবার বাকি সুচারগুলো আমরা দিচ্ছি আস্তে আস্তে, রেডিয়ালি বাকিগুলো দেওয়া হচ্ছে, দেখছিস একটা একটা করে, এটা ইন্টারাপ্টেড সুচারই দিচ্ছে। ঠিক আছে, মোটামুটি অনেকগুলো সুচারই লাগে, এক একটা কল দেখতে পাচ্ছিস, মানে হোল প্রসিডিওর মোটামুটি ওই 40 মিনিট 1 ঘন্টা লেগে যায় এই পুরো প্রসিডিওর করতে করতে। দেন আমরা আবার এসি ফর্ম করবো, অ্যান্টেরিয়র চেম্বার এটা করবো। তাহলে এই পেশেন্টের তাহলে কি করা হলো, ট্রিপল প্রসিডিওর করা হলো। আরেকটা কি, কর্নিয়া খোলা অবস্থায় ওর ক্যাটারাক্ট বার করা হয়েছে, এটাকে বলে ওপেন স্কাই প্রসিডিওর। কর্নিয়া নেই, সেই অবস্থায় আমি ক্যাটারাক্ট বার করে লেন্স ঢোকাচ্ছি, তাহলে এটা একটা নাম হচ্ছে ওপেন স্কাই প্রসিডিওর, ঠিক আছে। তাহলে এবার আমাদের যেটা জানতে হবে, এই কেরাটোপ্লাস্টি এটা বুঝেছিস মোটামুটি, এটা কিন্তু পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি, মানে ফুল থিকনেস, এটা এটুকু জানলেই হবে। আর তোদের লেভেলে বাকিগুলোর নাম জানতে হবে, ডিপ অ্যান্টেরিয়র ল্যামেলার, ডিসেক কি, ডিমেক কি, এটা জানতে হবে, আর তার ইন্ডিকেশন, ঠিক আছে। এন্ডোথেলিয়াল যদি কেরাটোপ্লাস্টি হয়, তাহলে যে কোনো এন্ডোথেলিয়াল ডিজিজ, মানে পিবিকে, এবিকে, ফিউজ এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি, এগুলোতে আমার বেশি ইউজ হচ্ছে। আর যদি এখন কেরাটোকোনাস বলতো কেউ বা এরকম, তাহলে সেগুলোর ক্ষেত্রে অপটিক্যাল পিকিপি, মানে অ্যান্টেরিয়াল যেগুলো হচ্ছে সেগুলো করলেই হবে, বা ফুল থিকনেস করবো আমরা। কর্নিয়াল আলসার ইন্ডিকেশনে প্রথমেই বলবি না, প্রথমে অপটিক্যাল পিকিপির ইন্ডিকেশনগুলোই বলবি, তারপর থেরাপিউটিকই কর্নিয়াল আলসার বলবি, বিশেষ করে নন রেসপন্ডিং কর্নিয়াল আলসার, আরো ভালো করে বলতে গেলে। কর্নিয়াল আলসার প্রথমে হলে তো কেরাটোপ্লাস্টি করি না, আমরা ট্রিটমেন্ট করি, তারপর তো আমরা কেরাটোপ্লাস্টিতে যাই না। এবারে আমাকে বল যে এই যে কেরাটোপ্লাস্টি হলো, ট্রিটমেন্টের পোস্ট অপারেটিভ আমরা স্টেরয়েডস দিচ্ছি, আমরা অ্যান্টিবায়োটিক্স দিচ্ছি, ঠিক আছে, এগুলো আমরা দিচ্ছি। এবার ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোদের লাস্ট যেটা জানতে হবে, যে কমপ্লিকেশন কি হতে পারে, কমপ্লিকেশনস কি কি হতে পারে। এই অপারেশনটা তো দেখলি, কমপ্লিকেশন কি কি হতে পারে। তাহলে কমপ্লিকেশনের আমরা ভাগ করি কিভাবে, একটা হয় ইন্ট্রা অপারেটিভ, তাই তো, অপারেশন করতে করতে কি মনে হলো কি কি কমপ্লিকেশন হতে পারে, ব্লিডিং হতে পারে, ব্লিডিংটা কোথা থেকে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে একটা হতে পারে ড্যামেজ টু আইরিশ যদি হয় তো,
লেগে গেছে, আইরিসে খোঁচা লেগে গেছে, কিছু হয়েছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, এটা একটা হতে পারে। লেন্সে ড্যামেজ হতে পারে, ঠিক আছে। বা হতে পারে এই যে আমি গ্রাফটা বসাতে গেছি, গ্রাফটা সেন্ট্রালি বসলো না, প্যারা ব্যাকা গ্রাফ বসে গেছে, সেটা হতে পারে। আরেকটা খুব গ্রেটফুল একটা কমপ্লিকেশন হয় ব্লিডিং এর মধ্যেই বলছি, এটা হয় সুপ্রাকোরয়েডাল হ্যামারেজ, মানে কোরয়েডের থেকে ব্লিডিং হতে থাকে, সেই জন্যই আমরা ম্যানিডলটাকে চালাই যাতে আইওপি কম থাকে। সুপ্রাকোরয়েডাল হ্যামারেজ হতে পারে, ইন্ট্রাঅপারেটিভ কমপ্লিকেশনস বলছি। এবারে আর্লি পোস্ট অপারেটিভ কি কি হতে পারে, মানে পেশেন্ট এলো, অপারেশন হয়েছে, 1-2 দিনের মধ্যে কি কি দেখতে পারিস হতে পারে। সো আর্লি কমপ্লিকেশনের মধ্যে মেনলি যেটা হতে পারে শ্যালো এসি, কারণ আমি তো কর্নিয়াটাকে লাগিয়েছিলাম সুচার দিয়ে, শ্যালো এসি হয়েছে, উন্ড লিক করছে। আর মেনলি সুচার রিলেটেড প্রবলেম, শুধু এতগুলো লাগবে না, সুচার রিলেটেড প্রবলেম মানে ব্রোকেন সুচার, টাইট সুচার, এই প্রবলেমগুলো হতে পারে, ইনফেকশন হতে পারে, কর্নিয়াল ইডিমা থাকতে পারে, এই প্রবলেমগুলোই মেনলি হবে। এবার আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেট কমপ্লিকেশনের মধ্যে দুটো জিনিস হয়ে জানতে হবে, একটা হচ্ছে গ্রাফট ফেলিওর কি, একটা হচ্ছে গ্রাফট রিজেকশন কি। তোদের ডিটেলস এতগুলো কমপ্লিকেশন জানার দরকার নেই, জাস্ট বলবার জন্য বললাম। অনেক সময় কেউ একটা যাচ্ছি শর্ট নোট দিলে একটা দুটো টার্ম বলে দিবি। সুচার রিলেটেড কমপ্লিকেশনে কি হয়, যদি আর্লি পোস্ট অপারেটিভ বলি, যদি ইন্টারাপ্টেড সুচার থাকে, এরকম সুচার ছিল, হ্যাঁ, একটা সুচারের প্রবলেম হলো, তুই সেই সুচারটাকে বার করে নিতে পারবি। কিন্তু যদি তুই কন্টিনিউয়াস দিস, তাহলে কি হবে, একটাতে প্রবলেম হলে পুরোটা ইনফেক্টেড হয়ে যাবে। সো কন্টিনিউয়াস সুচার দিলে এটা একটা প্রবলেম, এই জন্য আমরা ইন্টারাপ্টেড দেওয়াটা পছন্দ করি, ঠিক আছে। তাহলে প্রথমে একদম ইন্ট্রাঅপারেটিভ ব্লিডিং হতে পারে, ড্যামেজ টু আইরিশ লেন্স হতে পারে, সুপ্রাকোরয়েডাল হ্যামারেজ হতে পারে, গ্রাফ প্লেসমেন্টের প্রবলেম হতে পারে, 1 নম্বর। আর্লি পোস্ট অপারেটিভে কি হতে পারে, ইনফেকশনস, সুচার রিলেটেড প্রবলেমস, কর্নিয়াল ইডিমা, এইগুলো। আর লেটে যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে গ্রাফট ফেলিওর, আর একটা হচ্ছে গ্রাফট রিজেকশন। এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। রিজেকশন হচ্ছে আর দিয়ে, এটা মনে রাখতে হবে, এটা রিভার্সেবল। এটা 2 সপ্তাহ থেকে অনেক বছর পরেও হতে পারে গ্রাফট রিজেকশন। রিজেকশন মানে পেশেন্টের অ্যাটলিস্ট 2 উইকস ধরে আফটার ওটি গ্রাফট ক্লিয়ার ছিল, এমন না যে পোস্ট ডে 1 থেকেই গ্রাফট ক্লিয়ার ছিল না, গ্রাফট ক্লিয়ার ছিল, 2 সপ্তাহ পর থেকে দেখা যাচ্ছে যে ওর একটু হেভি হতে শুরু করে দিচ্ছে, দ্যাট ইজ গ্রাফট রিজেকশন। দিস ইজ রিভার্সেবল অ্যান্ড দিস ইজ ট্রিটমেন্ট ক্যান বি ট্রিটেড বাই স্টেরয়েডস, ঠিক আছে। ফেলিওর মানে কি, এটা ইরিভার্সেবল হবে, দিস ইজ ইরিভার্সেবল, তাহলে এর ট্রিটমেন্ট কি হবে, ইরিভার্সেবল, তো রিপিট পিকেপি। এই দুটো জিনিসই খালি জানতে হবে তোদের। আর একটা ছবি খালি দেখাবো, এই রিজেকশন যখন হয়, রিজেকশন ক্যান হ্যাপেন ইন এনি লেয়ার, মানে এপিথেলিয়াম, এন্ডোথেলিয়াম, স্ট্রোমা, এরকম লেয়ারে হয়। তোদের একটা জিনিস যেটা দেয়, অনেক সময় ছবি আসতে পারে, এইটা এই এন্ডোথেলিয়াল রিজেকশন, এই খোলা 10 লাইন এমসিকিউতে অনেক সময় আসতে পারে। একটা হেলদি কর্নিয়া আর যেটা রিজেক্টেড হয়ে গেছে, ওর মাঝখানে একটা এন্ডোথেলিয়াল লেভেলে এই লাইনটা দেখা যায়, এটা এমসিকিউ অনেক সময় আসে যে কোথায় পাওয়া যায়, খোলা 10 লাইন, খালি এটুকু জানলেই হয়, ঠিক আছে।